স্টুডেন্ট, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো, জেনারেল এবং অনার্স বোথ, তো তোমাদের সেদিন আমি ফার্স্ট চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম। যুক্তি কী, হেতুবাক্য, সিদ্ধান্ত, যুক্তি মধ্যে যেমন অবরোহ ও আরোহ যুক্তি এবং সত্যতা ও বৈধতা, এগুলি তোমাদের একটু আমি আলোচনা করেছিলাম তো এগুলো নিয়ে। তো যারা 11-এর স্টুডেন্ট আছো তারাও দেখবে, তোমাদেরও সেমই সিলেবাস রয়েছে। আচ্ছা, এবার দেখো, আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আলোচনা করব সেটা হলো নিরপেক্ষ বচন, মানে সেকেন্ড চ্যাপ্টারটা, নিরপেক্ষ বচন ও তার প্রকার, এবং তার মধ্যে রয়েছে গুণ, পরিমাণ এবং পদের ব্যাপ্যতা, বাক্য থেকে বচনে রূপান্তর। তো দেখো, সেদিনকে তোমাদের যখন আমি ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম সেটা আমি আরেকবার রিপিট করছি যে যুক্তি বলতে আমরা কি বুঝি। যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। ঠিক আছে, তো ভাষায় প্রকাশিত অনুমান বলতে কি বুঝি? যেমন অনুমান বলতে আমরা কি বুঝি? কোনো কিছু দেখে যখন আমরা মনে মনে চিন্তা করি সেটাকেই বলা হয় অনুমান। যেমন একটা এক্সাম্পল সেদিনকে আমি দিয়েছিলাম যে আকাশে মেঘ দেখলে আমরা অনুমান করি যে বৃষ্টি হবে, তো এটাকেই বলা হচ্ছে অনুমান। ঠিক আছে, বা ধারণা বলতে পারো। তো এই যে ধারণা বা অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ দিই তাকেই বলা হয় যুক্তি। তো এই যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কি? যে যুক্তিতে একটি বা তার বেশি আশ্রয়বাক্য কিংবা হেতুবাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্তে উপস্থিত হই, তাকেই বলা হয় অবরোহ যুক্তি। এক্সাম্পল যেমন দিয়েছিলাম, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা হেতুবাক্য। রাম হয় মানুষ, এটা আরেকটা হেতুবাক্য। এবং সিদ্ধান্ত দিয়েছিলাম রাম হয় মরণশীল। তাহলে এখানে আমার দুটি হেতুবাক্য রয়েছে এবং একটি সিদ্ধান্ত রয়েছে, এবং হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। আরেকটা কথা হচ্ছে, সিদ্ধান্ত হেতুবাক্য থেকে ব্যাপক হয়নি। এটাই হচ্ছে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। আর আরোহ যুক্তি কি? আরোহ যুক্তিতে আমরা সবসময় দুই কিংবা ততোধিক দৃষ্টান্ত বা হেতুবাক্যের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। যেমন রাম মরণশীল, শ্যাম মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল, এইভাবে যদি আরও আমরা এক্সাম্পল নিয়ে আসি তাহলে আমাদের সিদ্ধান্তটা আরও ভালো হবে, অর্থাৎ সিদ্ধান্ত সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। এবং এই যে এতগুলো ব্যক্তিকে দেখে আমি যখন বলি যে সকল মানুষ হয় মরণশীল, তখন সেটা হয় আরোহ অনুমান। এবং আরোহ অনুমানে সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হয়, কারণ আশ্রয়বাক্যে তো আমি একটি ব্যক্তি সম্পর্কে বলেছি, রাম একজন ব্যক্তি বা শ্যাম একজন ব্যক্তি, যদু একজন ব্যক্তি কিংবা মধু একজন ব্যক্তি। এইভাবে কয়েকজনকে দেখার পর আমি যখন সিদ্ধান্ত করলাম, সেখানে কিন্তু আমার সিদ্ধান্তটি সকল, অর্থাৎ সার্বিক সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হলো। একেই বলা হচ্ছে আরোহ যুক্তি। তো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা। আমি রিপিট করলাম তোমাদের, কারণ আগের যে লজিক আমি যেটা করেছিলাম, তোমাদের কাছে আমি একটা মানে লজিক সম্পর্কে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম, সেটা হয়তো তোমরা অনেকেই দেখোনি, তার জন্য আমি এটা আরেকবার আলোচনা করে দিলাম শর্টে আর কি। তো এখন আমি সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে আমার নিরপেক্ষ বচন ও তার প্রকার। তাহলে নিরপেক্ষ বচন বলার আগে আমাকে আগে বচন সম্পর্কে জানতে হবে। যেমন যুক্তিকে আমরা যদি ভাষায় প্রকাশিত অনুমান বলি, তাহলে যুক্তিকে কিন্তু আমরা আরেক দিক থেকে বলতে পারি, যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি। তাহলে কতগুলি বচনকে একসাথে যুক্ত করে আমরা তাকে যুক্ত করলে আমরা তাকে যুক্তি বলতে পারি। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আসে, বচনটা কি? বচন কথাটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত হয়েছো। তোমরা যখন বাংলা ব্যাকরণ পড়েছো, বিশেষ করে 11-এর স্টুডেন্টদের বলছি, তোমরা অনেক ছোটোবেলা থেকে বচন পড়েছো, কিন্তু এই বচন আর সেই বচন কিন্তু এক নয়। এই বচন কি? বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ। ঠিক আছে, এইখানে যে বচন, সেই বচনটার যে সংজ্ঞা সেটা আমি বলবো, ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। তাহলে বচন কি? বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ। তাহলে বচন সম্পর্কে আমরা জানতে পারলাম। এইবারে এই যে অবধারণ, অবধারণে আন্ডারলাইন করেছি, অবধারণটা কী সেটা তো আমাদের জানতে হবে। এই শব্দটার সঙ্গে তোমরা কেউই পরিচিত নও। অবধারণ হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া বলতেই বোঝাচ্ছে যে মনের কোনো প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা আমরা মনে মনে দুটি সামান্য ধারণাকে তুলনা করি এবং তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। তো এই যে সম্পর্ক, এই সম্পর্ক দুরকম হতে পারে, অর্থাৎ সদর্থকও হতে পারে কিংবা নঅর্থকও হতে পারে।
সদর্থক বলতে বোঝাচ্ছে হ্যাঁ বাচক, আর অর্থক বলতে বোঝাচ্ছে না বাচক। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, রাম আর মরণশীল, কিংবা মানুষ বা মরণশীল। ঠিক আছে, মানুষ ও মরণশীল, এই দুটো বিষয়ের যে ধারণা, এই ধারণাকে যখন আমরা মনে মনে তুলনা করি এবং তুলনা করে তাদের সাথে এই দুটো শব্দের সঙ্গে যখন একটা সম্পর্ক স্থাপন করি, তখনই তাকে বলা হয় অবধারণ। ঠিক আছে, এই যে অবধারণ, তাহলে অবধারণ তো একটা মানসিক প্রক্রিয়া হলো। এই মানসিক প্রক্রিয়াকে, অর্থাৎ এই ভাবনাটিকে যখন আমি এইভাবে প্রকাশিত করি, যেমন সকল মানুষ হয় মরণশীল, এটাকেই বলা হচ্ছে বচন। ঠিক আছে, অবধারণকে তাহলে আমি ভাষায় প্রকাশ করলাম। কি বললাম? যে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ দুটো পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমি সেটাকে একটা রূপ দিলাম। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে অবধারণ। তাহলে অবধারণ আমার মনের চিন্তার মাধ্যমে আমি তাকে প্রকাশ করলাম, অর্থাৎ অবধারণ হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট আরেকটা কথায় আসছি। যেমন বচনকে যখন আমরা বলছি, বচন সম্পর্কে আমরা জানলাম মোটামুটি, একটু আইডিয়া হলো, কিন্তু বচনের আগে একটা কথা আছে, বাক্য। ঠিক আছে, বাক্য জিনিসটা কি, এটা তোমরা সবাই জানো, সেন্টেন্স, অর্থাৎ কতগুলো পদের মাধ্যমে পদকে পাশাপাশি লিখে যখন আমরা একটা যাই হোক একটা সেন্টেন্স বা বাক্যের রূপ দিই, কতগুলি পদকে পরপর বসিয়ে। আর বচন দেখো, এখানে আমি এক্সাম্পল কি দিয়েছি দেখো, বাক্যের নিচে দিয়েছি ফুলটি সুন্দর, আর বচনের নিচে দিয়েছি ফুলটি হয় সুন্দর। দুটির মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। যেমন বাক্যে দেখো আমি শুধু দুটো শব্দ দিয়েছি, ফুলটি সুন্দর, কিন্তু বচনে দেখো আমি তিনটি শব্দ দিয়েছি, ফুলটি হয় সুন্দর। এখানে এক্সট্রা যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে হয়। এই হয় একে বলা হয় সংযোজক। তাহলে দেখা যাচ্ছে বচনে এই সংযোজকটাকে ব্যবহার করা হয়, যেটা বাক্যে থাকে না। এরকম বাক্য আমরা আমাদের দৈনন্দিন বা ব্যবহারিক জীবনে সব সময় ব্যবহার করি। ও খুব সুন্দর, বা ও খুব ভালো গান জানে, হ্যাঁ, এইরকম বলি, রাম খুব ভালো ছেলে। এখানে কিন্তু আমরা এই হয় শব্দটা ব্যবহার করি না বাক্যের ক্ষেত্রে, কিন্তু বচনের ক্ষেত্রে আমাদের এই সংযোজককে ব্যবহার করতেই হবে। এই সংযোজক ছাড়া কখনো বচন হয় না। সেই সংযোজক তোমার হয়ও হতে পারে কিংবা নয়ও হতে পারে, অর্থাৎ হ্যাঁবাচক বা নাবাচক দুটোই হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বাক্য আর বচনের মধ্যে পার্থক্য। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যের ভিত্তিতে আমরা কি বলতে পারি, যে সমস্ত বচনই বাক্য হতে পারে, কিন্তু সকল বাক্য বচন নয়। এবার আসছি আমরা বচনের প্রকারভেদে, অর্থাৎ বচনকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, বচনকে নানান দিক থেকে নানান রকম ভাগে ভাগ করা হয়। নাম্বার 1-এ আমি কি দিয়েছি, গুণ অনুসারে। গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নঅর্থক। সেকেন্ড হচ্ছে পরিমাণ অনুসারে। পরিমাণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সামান্য এবং আরেকটি হচ্ছে বিশেষ। 3 নম্বর দেখো, নাম্বার 3-তে রয়েছে সম্বন্ধ অনুসারে। সম্বন্ধ অনুসারে বচনকে ভাগ করা হয় দুভাগে, একটা হচ্ছে সাপেক্ষ, একটা হচ্ছে নিরপেক্ষ। আর 4 নম্বরে আছে গঠন অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল এবং অপরটি হচ্ছে যৌগিক। এরপরে আরও প্রকারভেদ আছে, যেমন 5-এ আছে নিশ্চয়তা অনুসারে, অনিবার্য ও নির্দেশক, তাৎপর্য, নাম্বার 6-এ রয়েছে তাৎপর্য অনুসারে, বিশ্লেষক ও সংশ্লেষক। তো এখানে আমাদের যেগুলি দরকার সেগুলি হচ্ছে নাম্বার 3 পর্যন্তই। আচ্ছা, তাহলে আমাদের বচনের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম। আচ্ছা, এবারে আসছি বচনের অংশ কি কি। বচনের প্রকারভেদ হলো, এবার অংশ কি। একটি নিরপেক্ষ বচনের 4টি অংশ থাকে, বা একটা বচনের 4টি অংশ থাকে। প্রথম হচ্ছে পরিমাণক, দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য, তৃতীয় হচ্ছে সংযোজক এবং চতুর্থ হচ্ছে বিধেয়। যেমন আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, একটা সেন্টেন্স দিয়েছি, সকল মানুষ হয় মরণশীল। এই যে এখানে সেন্টেন্স বা বাক্যটি রয়েছে, এই বাক্যটির মধ্যে কোনটি কি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, একদম প্রথমে যেটা রয়েছে সকল, এটাকে বলা হচ্ছে পরিমাণক। কেন বলা হচ্ছে? কারণ এই যে বচনটা, এর পরিমাণ নির্দেশ করছে সকল। ঠিক আছে, সকল ছাড়া আরও শব্দ থাকতে পারে, কোনো কিংবা কোনো কোনো, এইগুলোর মাধ্যমেও কিন্তু আমরা কোনো বাক্যের পরিমাণকে বুঝতে পারি। অর্থাৎ কোনো বা কোনো কোনো, সকল, এরা সবই হচ্ছে পরিমাণক। এবার আসছি মানুষ। মানুষ কি হচ্ছে? মানুষ হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে, মানুষের সম্পর্কে বলা হচ্ছে। হয় কি? হয় হচ্ছে সংযোজক, যে উদ্দেশ্য আর বিধেয়র মধ্যে সম্পর্ক স্থাপন করছে।
এবার মরণশীল কি হচ্ছে? মরণশীল হচ্ছে বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে। কি বলা হচ্ছে না? মরণশীল। তাহলে সকল মানুষ হয় মরণশীল, তার মধ্যে কোনটি পরিমাণক? সকল হলো পরিমাণক, মানুষ হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক এবং মরণশীল হলো বিধেয়। আচ্ছা, এবার আমরা যে বচনের প্রকারভেদ পেলাম, তো অনেকগুলি প্রকারভেদ ছিল। তোমাদের বললাম যে নাম্বার 1, 2, 3 এইগুলি আমাদের বিশেষভাবে পড়তে হবে। তো প্রথমটা নিয়ে আলোচনা করছি। দেখো, গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা হচ্ছে। নাম্বার 1 সদর্থক, এর আরেকটি নাম হচ্ছে হ্যাঁবাচক, আর 2 হচ্ছে নঅর্থক, একে বলা হয় নাবাচক। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সকল গোলাপ ফুল হয় সুন্দর ফুল। এই হয়ের মাধ্যমে আমরা বুঝলাম যে এটি সদর্থক বা হ্যাঁবাচক। এরকম আরেকটা সেন্টেন্সও হতে পারে, কোনো কোনো ছাত্র হয় সৎ, ঠিক আছে? তাহলে এখানে এই যে হয়, এই হয়ের মাধ্যমেও আমরা সদর্থক বলতে পারি বচনটিকে। এরপর নাম্বার 2 আছে নঅর্থক, নাবাচক, কোনো মানুষ নয় পূর্ণ। তাহলে এখানে নয়ের মাধ্যমে আমি বুঝলাম যে এই বচনটি নাবাচক বা নঅর্থক। বা এরকম হতে পারে যে কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওই বচনটি নাবাচক হলো। এবার আসছি পরিমাণ অনুসারে বচনের প্রকারভেদে, ঠিক আছে? পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামান্য, যার আরেকটি নাম সার্বিক। এই সামান্য বলতে কিন্তু যারা একদম নিউ স্টুডেন্ট, অর্থাৎ লজিক সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, একদম প্রথম করছো, কিংবা 11-এর স্টুডেন্ট যারা, তাদেরকে বলছি এই সামান্য কথাটা। যেমন দেখো, দৈনন্দিন জীবনে কিন্তু সামান্য বলতে আমরা অল্প কিছু বুঝি, এটা কিন্তু সেটা না। এই সামান্য মানে হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ সার্বিক, যেখানে সকল সম্পর্কে বলা হচ্ছে। যেমন এখানে এক্সাম্পলটা দিয়েই দেওয়া হচ্ছে, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তাহলে এখানে আমাদের যেহেতু সকল সম্পর্কে বলা হলো, তার জন্য এটা হলো সামান্য বা সার্বিক। সেকেন্ড হচ্ছে বিশেষ। বিশেষ মানে হচ্ছে সাম, অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো কিছু। অর্থাৎ দেখো, এখানে এক্সাম্পল দিয়েছি, কোনো কোনো ছাত্র হয় পরিশ্রমী। তাহলে এখানে কোনো কোনো, এটা হলো বিশেষের, বিশেষ যে বচনটি তা প্রকাশ করছে এই কোনো কোনো কথাটি, ঠিক আছে? এই কোনো কোনো কথার মাধ্যমে আমরা বুঝলাম যে এই বচনটি বিশেষ বচন। আবার সামান্য বা সার্বিকের ক্ষেত্রে, যেমন এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটাও হতে পারে সামান্য বচন। আবার যদি আমি বলি যে কোনো মানুষ নয় অমর, সেই ক্ষেত্রেও কিন্তু এই বচনটি সামান্য বা সার্বিক বচন হবে। এবার এসছি সম্বন্ধ অনুসারে বচন। দেখো, সম্বন্ধ অনুসারে বচন আমরা পেয়েছিলাম এর আগে। 1 নম্বর হচ্ছে নিরপেক্ষ, এর আরেকটি নাম হচ্ছে অনপেক্ষ। যারা এবার অনার্স নিয়ে পড়ছো কিংবা জেনারেল পড়ছো, তাদের কিন্তু এই শব্দটা দিয়ে বলবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে অনপেক্ষ বচনে প্রকাশ করো। 11দের নয়, 11দের নিরপেক্ষ বচনই বলবে, বা বলতেও পারে এখন নিউ সিলেবাসে হয়তো এই অনপেক্ষ শব্দটা ঢুকিয়েও দিতে পারে। তো অনপেক্ষ মানে কিন্তু নিরপেক্ষ, আর অর্থাৎ সাধারণ যে বচনগুলো সেগুলিকেই বলা হচ্ছে নিরপেক্ষ বা অনপেক্ষ বচন। সেকেন্ড হচ্ছে অনিরপেক্ষ। অনিরপেক্ষ কথাটার অর্থ হচ্ছে সাপেক্ষ, ঠিক আছে? তাহলে নিরপেক্ষ বচন হচ্ছে সেই বচন যে বচনটা একটা সাধারণ সেন্টেন্স, হ্যাঁ, যেমন ধরো যার উদ্দেশ্য বিধেয় আর সংযোজক থাকে। আর সাপেক্ষ বচন হচ্ছে একটি জটিল বচন, যেখানে দুটি বাক্য বা দুটি বচন থাকে, দ্বিতীয় বচনটি প্রথম বচনের ওপর নির্ভর করে গঠিত হয়, অর্থাৎ শর্তের ওপর নির্ভর করে, তার জন্য এটাকে বলা হয় সাপেক্ষ। আর নিরপেক্ষ বচন কোনো শর্তের ওপর নির্ভর করে না। যেমন এক্সাম্পল, কোনো কোনো ফুল হয় লাল, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ বচন। আর এদিকে দেখো সাপেক্ষ, যেমন যদি তুমি আসো তবে আমি যাব। এই যে পরবর্তী যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু প্রথম বাক্যের ওপর, দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যকে নির্ভর করে গঠিত হয়েছে, অর্থাৎ তুমি আসলে তবেই কিন্তু আমি যাব, ঠিক আছে? তার জন্য এটি সাপেক্ষ বচন। আচ্ছা দেখো, তাহলে আমরা গুণ অনুসারে বচনের প্রকারভেদ পেলাম, আবার পরিমাণ অনুসারেও বচনের প্রকারভেদ পেলাম। তো এরপর যখন আমরা বচন করব বা বাক্য থেকে বচনে রূপান্তর করব, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের গুণ আর পরিমাণ এই দুটো প্রকারভেদই কাজে লাগবে। সের জন্য কি দেখো, যে গুণ আর পরিমাণ, এখানে গুণ আর পরিমাণের সংযুক্ত ভিত্তিতে বচনের শ্রেণীবিভাগকে করা হয়েছে। তাহলে এটা আমাদের যেহেতু কাজে লাগবে, তার জন্য এইভাবে আমাদের আবার শ্রেণীবিভাগটা করা হচ্ছে। গুণ আর পরিমাণকে একসঙ্গে যদি আমরা নিই, তাহলে বচন 4 প্রকার হয়। একটা হচ্ছে নাম্বার 1-এ রয়েছে সামান্য সদর্থক, হ্যাঁ, নাম্বার 2-তে রয়েছে সামান্য নঅর্থক, নাম্বার 3-তে রয়েছে বিশেষ সদর্থক, এবং নাম্বার 4-এ রয়েছে বিশেষ নঅর্থক। এখানে দেখো, একটু মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করো যে আমাদের পরিমাণের মধ্যেই কিন্তু গুণটা ঢুকে পড়ছে, অর্থাৎ পরিমাণ অনুযায়ী বচনের দুটো ভাগ, একটা হচ্ছে সামান্য আর বিশেষ। তাহলে সামান্যকে দেখো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সদর্থক ও নঅর্থক। তাহলে পরিমাণের মধ্যে গুণ চলে যাচ্ছে, গুণ চলে এসেছে।
আবার দেখো বিশেষ সদর্থক বিশেষ নর্থক, তাহলে এক্ষেত্রে দেখো পরিমাণের মধ্যে গুণটা এসে পড়েছে। তাহলে দেখো এবার এক্সাম্পল দেখো, সামান্য সদর্থক বচনকে যখন আমরা একটা সেন্টেন্স বা বচনের মাধ্যমে প্রকাশ করি সেটা হয় সকল, এই যে সকল মানুষ হয় মরণশীল, এবং এর সিম্বল কি এই বচন। ঠিক আছে, এই বচন হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যদি বলে যে এই বচনের একটা প্রতীকী, মানে এই বচন তো প্রতীক, একে তোমরা বচনে প্রকাশ করে দেখাও, তখন এই এক্সাম্পলটা ব্যবহার করা যায়। এবং এই বচন বলতে আমরা বাক্যের মাধ্যমে বা একটা শব্দের মাধ্যমে কি বুঝি, এই বচন মানেই, এই বচনের মানে কি, তখন বলতে হবে সামান্য সদর্থক বচন। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল হলো সকল মানুষ হয় মরণশীল। এবার আসছি নাম্বার 2 এ, অর্থাৎ সামান্য নর্থক বচন এর সিম্বল হচ্ছে বচন। একে প্রকাশ করলাম কোনো মানুষ নয় অমর। তাহলে বচনকে প্রকাশ করলাম কোনো মানুষ নয় অমর। এর রূপ কি, এর রূপ হলো বচনের রূপ বা সিম্বল জানবে কোনো নয়, এই শব্দ দুটো থাকবে, আর এই বচনে সকল হয়। এবার আসছি নাম্বার 3 তে, বিশেষ সদর্থক বচন আইতে দেখো মানে আয়ের অর্থ কি, আয়ের অর্থ হচ্ছে বিশেষ সদর্থক বচন। একে যখন বচনে প্রকাশ করি তখন দেখো কি লিখেছি, কোনো কোনো মানুষ হয় সৎ, তাহলে এর কোনো কোনো হচ্ছে রূপ, কোনো কোনো হয়। যেহেতু কোনো কোনো হচ্ছে বিশেষ আর হয় মানে হচ্ছে সদর্থক। নাম্বার 4 বিশেষ নর্থক ও বচনের প্রতীকী রূপ। আচ্ছা, এবার দেখো একে প্রকাশ করলাম কিভাবে, কোনো কোনো মানুষ নয় সুখী, তাহলে এর রূপ কি, কোনো কোনো আর হচ্ছে নয়। এই হলো আমাদের গুণ ও পরিমাণ অনুসারে বচনের প্রকারভেদ। এই হলো আজকের তোমাদের লজিক ক্লাস। মোটামুটি যেটুকু বোঝালাম, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। এর পরের দিন আমরা পদের ব্যাপ্যতা চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারেরই পদের ব্যাপ্যতার যে অংশটা রয়েছে সেখানে আমরা চলে যাব।